ইতিহাসের 6 নম্বর চ্যাপ্টার, চ্যাপ্টার 6 হচ্ছে সাম্রাজ্য বিস্তার ও শাসন। সাম্রাজ্য বিস্তার ও শাসন। সময়টা দেখো আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। আমরা আগের চ্যাপ্টারটা শেষই করেছি 6ষ্ঠ শতকে। 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় 7ম শতকের প্রথম ভাগ। তো দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগের সময় থেকে শুরু হচ্ছে। সেখান থেকে কত দূর পর্যন্ত? খ্রিস্টীয় 7ম শতক। এটা কিন্তু খ্রিস্টপূর্ব নয়, খ্রিস্টীয় মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরের সময়। কত পরে? 7ম শতক। 7ম মানে হচ্ছে 700। তাহলে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে থেকে যীশু খ্রিস্টের জন্মের 700 বছর পর মানে 700 খ্রিস্টাব্দ। তাহলে আগে 600 আর পরে 700, মোট মাঝের সময়টা হচ্ছে প্রায় 1300 বছর। এই সময়ে ভারতের বা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সাম্রাজ্য এবং শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো প্রথমেই আছে দেখো সাম্রাজ্য বিস্তার। তাহলে সাম্রাজ্য বিস্তার তো আমরা দেখব, তার আগে আমাদের সাম্রাজ্য কি এটা তো জানতে হবে। তাহলে প্রথমে আমরা জানবো যে সাম্রাজ্য জিনিসটা কি, সাম্রাজ্য কি। আচ্ছা, তো দেখো সাম্রাজ্য। আচ্ছা, আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম ষোড়শ মহাজনপদের কথা। ষোড়শ মহাজনপদের মধ্যে সব থেকে শক্তিশালী কোনটা ছিল? মগধ ছিল। আচ্ছা, মগধে শাসন করতো কারা? মগধে কিসের শাসন ছিল? রাজার শাসন ছিল। আচ্ছা, তাহলে আমরা জেনেছি যে মগধে শাসন করতো রাজা, অর্থাৎ রাজার শাসন ছিল। আর এই 16টা মহাজনপদ গুলোকে আমরা এক একটা রাজ্য হিসাবে ধরে নিতে পারি। যেমন এখন রাজ্য, সেই রকম মহাজনপদ মানেও এক রকমের রাজ্যের মতো। তাহলে সেই সময় 16টা মহাজনপদ অর্থাৎ 16টা রাজ্য ছিল। ঠিক আছে, এইবার কিছু কিছু মহাজনপদের রাজারা খুব শক্তিশালী ছিল। তারা কি করে? বাকি রাজ্যগুলোর সঙ্গে যুদ্ধ করে এবং সেই রাজ্যগুলোকে তারা জয় করে সেই রাজ্যগুলোকে তাদের অঞ্চলের মধ্যে নিয়ে চলে আসে। এইভাবে কি হয়? তাদের যে রাজ্যের যে সীমানা সেটা ধীরে ধীরে বাড়তে থাকে, অনেকটা বড় হয়ে যায়। এইবার সেই বড় যে অঞ্চলটা তৈরি হয়, অনেকটা বড় একটা ছোট রাজ্য আরো অনেক রাজ্যকে জয় করে একটা বড় রাজ্যতে পরিণত হয়, তখন সেই বড় রাজ্যটাকে বলা হয় সাম্রাজ্য। বোঝা গেল? তাহলে কি বলছে দেখো, অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা, অনেকগুলো রাজ্য জুড়ে ছোট ছোট রাজ্যগুলো জয় করে কোন একটা রাজায় অনেক বড় একটা রাজ্য সাম্রাজ্য বা একটা অঞ্চল তৈরি করলো। তাহলে অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা, একটা অনেক বড় এলাকা যেখানে কয়েক লক্ষ মানুষ থাকে একটা রাজ্যে। তখন অত ভারতে এখন যেমন যত জনসংখ্যা তখন অত ছিল না, কিন্তু একটা রাজ্যে যার মানুষ থাকবে 5টা রাজ্যে নিশ্চয়ই তার থেকে বেশি থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে সেই অঞ্চলটায় যখন অনেক মানুষ থাকবে, কয়েক লক্ষ মানুষ থাকবে, তখন সেই রকম বড় শাসন এলাকাকে বলা হবে সাম্রাজ্য। বোঝা গেল? তাহলে একটা বড় এলাকা যেখানে কয়েক লক্ষ মানুষ বসবাস করবে, সেই রকম একটা বড় এলাকাকে বলা হবে কি? সাম্রাজ্য। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখলাম যে মহাজনপদ গুলো শাসন করতো কারা? রাজারা। এইবার রাজা হচ্ছে একটা রাজ্যের যে শাসক, সে হচ্ছে রাজা। এইবার যারা এই সাম্রাজ্য মানে তো অনেকটা বড় অঞ্চল, তাহলে সেইটাকে যারা শাসন করবে তাদেরকে কি বলা হবে? তাদেরকেও কি রাজা বলা হবে? তাহলে দেখো কি বলা হবে। তো যারা এই একটা বড় অঞ্চলে শাসন করবে, অর্থাৎ অনেকগুলো রাজ্যকে যারা একসঙ্গে শাসন করবে, সেই ব্যক্তিটাকে বা সেই শাসকটাকে বলা হবে সম্রাট। তাহলে কি বলছে দেখো, সাম্রাজ্য শাসন করেন যিনি, তিনি সম্রাট। সাম্রাজ্য শাসন করেন যিনি সাম্রাজ্য মানে একটা বড় অঞ্চলকে যে শাসন করে তিনি সম্রাট। অর্থাৎ সম্রাট হলেন একজন বড় রাজা। একটা ছোট রাজ্যকে শাসন করে সে রাজা, কিন্তু একটা অনেকগুলো রাজ্য শাসন করেন তিনি হচ্ছেন সম্রাট, অর্থাৎ তিনি একজন বড় রাজা।
বড় অঞ্চলের রাজা। আর সাম্রাজ্যের তিনি যদি শাসক যদি মহিলা হন তাহলে সাম্রাজ্যের মহিলা শাসককে বলা হয় সম্রাজ্ঞী। তাহলে সাম্রাজ্যের শাসক সম্রাট, আর তিনি যদি মহিলা হন তাহলে কি বলবো, সম্রাজ্ঞী। বোঝা গেল? তাহলে একটা বড় অঞ্চল বা বড় রাজ্যকে যে শাসন করে তাকে কি বলা হবে, সম্রাট। আর মহিলা হলে তাকে কি বলা হবে, সম্রাজ্ঞী। এবার খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখো, ভারতীয় উপমহাদেশের সাম্রাজ্য তৈরি হলো কিভাবে? আমরা তো আগের চ্যাপ্টার পর্যন্ত দেখেছি ষোড়শ মহাজনপদ, 16টা মহাজনপদ ছিল। এইবার কিভাবে সেই কিছু কিছু তার মধ্যে কিছু কিছু মহাজনপদ এত শক্তিশালী হয়ে এত বিরাট অঞ্চল তারা তৈরি করেছিল, সেই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। তো দেখো 326 খ্রিস্টপূর্বাব্দ, 326 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়ে আলেকজান্ডার বলে একজন খুব শক্তিশালী একজন রাজা, তিনি ছিলেন গ্রিসের ম্যাসিডন বলে একটা জায়গা, সেই গ্রিসের ম্যাসিডনের সম্রাট ছিলেন। কে ছিলেন? আলেকজান্ডার। তো সেই গ্রিসের ম্যাসিডনের সম্রাট তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে তিনি গ্রিস থেকে ভারতে এসেছিলেন হিন্দুকুশ পর্বত পেরিয়ে। এই যে দেখো ভারতের উত্তর পশ্চিম দিকে, মানে যে দিকটাই পশ্চিম এশিয়া যে দিকটাই, সেই দিকটায় এই যে পর্বতটা দেখতে পাচ্ছ, এই পর্বতটা হচ্ছে হিন্দুকুশ পর্বত, মানে ভারতের বাইরে আছে এটা। এবার এই হিন্দুকুশ পর্বত পেরিয়ে আলেকজান্ডার ভারতে এসেছিলেন। এই পর্বতটা পেরিয়ে আলেকজান্ডার তার বিশাল একটা সৈন্যবাহিনী নিয়ে ভারতে এসেছিলেন হিন্দুকুশ পর্বত পেরিয়ে। এইবার কখন এসেছিলেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। এইবার তিনি কি করেছিলেন, ভারতের এই যে ছোট ছোট যে রাজ্যগুলো ছিল, অর্থাৎ এই মহাজনপদগুলো ছিল, সেই মহাজনপদগুলো রাজার সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন, বিভিন্ন রাজাদের সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন। এইবার বিভিন্ন রাজাদের তার এতই শক্তিশালী মানে সেনাবাহিনী ছিল, কোনো রাজাই তার শক্তির সঙ্গে পেরে ওঠেনি। শুধুমাত্র রাজা পুরু বলে একজন ছিলেন আমাদের ভারতে, তার সঙ্গেই তার যুদ্ধটা একটু মানে বড় পর্যায়ে হয়েছিল বা একটু রেষারেষি পর্যায়ে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজা পুরুও এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং আলেকজান্ডার যুদ্ধে জয়লাভ করেছিল। কিন্তু চাইলে রাজা আলেকজান্ডার ভারতের থেকে ভারতকে শাসন করতে পারতেন, কিন্তু তার ওটা উদ্দেশ্য ছিল না, তার কাছে যুদ্ধ করাটাই বড় কথা এবং যুদ্ধে জয়লাভ করে তার আর তেমন কিছু মানে ইন্টারেস্ট ছিল না। তো তারপর তিনি ভারত থেকে আবার চলে যান। চলে যাওয়ার পথে ব্যাবিলন বলে একটা জায়গা আছে, সেই ব্যাবিলনের কাছে তার মৃত্যু হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আলেকজান্ডার এলেন 326 খ্রিস্টপূর্বাব্দ, তিনি 326 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ, এই 1 বছর কিছু বেশি সময় ছিলেন এবং এই সময়ের মধ্যে তিনি প্রচুর যুদ্ধ করেছিলেন। বেশিরভাগ রাজাই প্রথমেই হেরে গিয়েছিল, রাজা পুরু একটু তার সঙ্গে যুদ্ধ করেছিল, যেটা একটু মানে বড় যুদ্ধ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনিও হেরে যান। তারপর তিনি ভারত থেকে চলে যান আলেকজান্ডার। এইবার কি হয়, এই যুদ্ধগুলোর ফলে এই যে রাজাগুলো তো যুদ্ধ করলে হেরে গেল, তারা দুর্বল হয়ে পড়ে, মানে যুদ্ধের ফলে প্রত্যেকটা রাজাই দুর্বল হয়ে পড়ে, শক্তিশালী ছিল না। এইবার এই সুযোগে, এই দুর্বল রাজাদের সুযোগে চন্দ্রগুপ্ত মৌর্য বলে একজন রাজা, চন্দ্রগুপ্ত মৌর্য বলে একজন রাজা, তিনি কি করলেন, ওই দুর্বল রাজ্যগুলোকে যুদ্ধ করে হারিয়ে দিয়ে তিনি সমস্ত জায়গা নিজের দখলে করে নিলেন। এইভাবে তিনি ভারতে প্রথম সাম্রাজ্য তৈরি করেছিলেন, সেটা আমরা এর পরে আলোচনা করব। তাহলে আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে এসেছিলেন, 325 অব্দ পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধ করলেন। তার মধ্যে রাজা পুরুর সঙ্গে যে যুদ্ধটা করেছিলেন সেটা ইম্পর্টেন্ট ছিল, রাজা পুরুর সঙ্গে যুদ্ধটা ইম্পর্টেন্ট ছিল। রাজা পুরুর সঙ্গে যুদ্ধ করলেন, তারপর যুদ্ধের শেষে 325 খ্রিস্টপূর্বাব্দে তিনি আবার চলে যান ব্যাবিলনে। আলেকজান্ডারের মৃত্যু হয়।
মৃত্যু হয়। এবং 320 খ্রিস্টপূর্বাব্দে 320 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি বিভিন্ন রাজ্যগুলোকে জয় করে তিনি একটা বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন। তাহলে 320 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য 320 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য বিভিন্ন রাজ্যগুলোকে কি করলেন? জয় করলেন এবং তিনি প্রথম সাম্রাজ্য গড়ে তুললেন। এবং ভারতের প্রথম সম্রাট কে হয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে প্রথম সাম্রাজ্য কি? মৌর্য সাম্রাজ্য। আর প্রথম সম্রাটকে চন্দ্রগুপ্ত মৌর্য। মনে রাখবে, প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য আর প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। বেশ, প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য। বেশ, তাহলে এইটা মনে রাখবে। আচ্ছা, এইবার দেখো চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে সম্রাট হয়েছিলেন তার কথা আমরা এবার একটু জানবো। খুবই ইন্টারেস্টিং। দেখো চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে সম্রাট হয়েছিলেন সেটা তো আমরা দেখলাম, যে আলেকজান্ডার ভারতে এসে বিভিন্ন রাজ্যগুলো দুর্বল হয়ে পড়েছিল এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি ভারতের সম্রাট হয়েছিলেন। তাহলে দেখো তিনি কিন্তু শক্তির দ্বারা কি সম্রাট হয়েছিলেন? তিনি কিন্তু বুদ্ধির দ্বারা হয়েছিলেন। তাহলে সবসময় যে শক্তি দিয়েই কাজ হয় তেমনটা কিন্তু নয়, অনেক সময় বুদ্ধি দিয়েও অনেক বড় বড় কাজ করা যায়। তো চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সেটাই করেছিলেন। বেশ, এবার দেখো চাণক্য বলে একজন ব্যক্তি ছিলেন। চাণক্য, হ্যাঁ, এবার ইন্টারেস্টিং, মনোযোগ দিয়ে শুনবে। চাণক্য সেই সময় মগধ মানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে আমরা জানি মগধ সব থেকে শক্তিশালী ছিল। ঠিক আছে, এইবার মগধের সেই সময় রাজত্ব করত নন্দ বংশের রাজারা। ঠিক আছে, এইবার সেই নন্দ বংশের রাজারা, এই চাণক্য ছিলেন বিশাল পণ্ডিত একজন মানুষ, অনেক জ্ঞানী ছিলেন। এবার তাকে অপমান করেছিল তারা, চাণক্যকে। এবার তার ওই নন্দ বংশের রাজাদের প্রতি প্রচন্ড রাগ ছিল এবং তিনি মানে প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তাদেরকে তিনি কোনো না কোনো ভাবে পরাজিত করবেন, কিন্তু তখন তার কাছে উপায় ছিল না। তো তিনি আর কি অপেক্ষা করতে থাকেন এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে, তখন ছোট থেকেই তিনি তাকে প্রশিক্ষণ দিতে থাকেন, শেখাতে থাকেন, একজন উপযুক্ত রাজা হিসাবে তিনি তাকে তৈরি করেন। এবং এই উপযুক্ত সময়টার অপেক্ষা তিনি করেছিলেন যে যখন উপযুক্ত সময় আসবে তখন তিনি যুদ্ধ করবেন। তো তারপর এই আলেকজান্ডার যখন এই যুদ্ধগুলো করে চলে যায় তখন দেখেন এইটাই সঠিক সময়, সমস্ত রাজারা এই সময় দুর্বল হয়ে আছে, তখন তিনি যুদ্ধ করেছিলেন এবং এই রাজ্যগুলো তিনি জয় করে নিয়েছিলেন। মগধও তিনি জয় করে নিয়েছিলেন এবং একটা বিরাট অঞ্চল তার ক্ষমতার মধ্যে চলে এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি শাসন করেছিলেন 325 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, মানে 25 বছর। হ্যাঁ, এবার দেখো এই যে মগধ, এই অঞ্চলটা তিনি জয় করেছিলেন এবং আশেপাশের আরো বিভিন্ন অঞ্চল জয় করেছিলেন। তার রাজধানী ছিল পাটলিপুত্র। যেমন আমরা দেখেছি মগধের রাজধানী আগেও পাটলিপুত্র ছিল, তো ওটাই তারও রাজধানী ছিল পাটলিপুত্র। তো এইভাবে তিনি মৌর্য সাম্রাজ্য শুরু করেছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য। এইবার চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার পরবর্তীকালে তার ছেলে তিনি হচ্ছেন বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার ছেলে বিন্দুসার তিনি সম্রাট হয়েছিলেন। কত খ্রিস্টপূর্বাব্দে? দেখো তিনি 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিলেন, 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, আর বিন্দুসারের আমলে এমন কিছু গুরুত্বপূর্ণ কিছু হয়নি, তিনি ওই সাম্রাজ্যটাকে মানে টিকিয়ে রেখেছিলেন, ঠিকঠাক ভাবে রেখেছিলেন, এইটাই। এর পরের যে যিনি রাজা ছিলেন সেটা ইম্পর্টেন্ট। বিন্দুসারের পর বিন্দুসারের ছেলে যার নাম হচ্ছে সম্রাট অশোক, তিনি ছিলেন খুবই ইম্পর্টেন্ট একজন সম্রাট এবং তিনি অনেক কিছু কাজ করেছেন। তো দেখো সম্রাট অশোক ছিলেন 273 থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে 332 খ্রিস্টপূর্বাব্দ। যদিও এই সালগুলো এত মানে মনে রাখার অত ব্যাপার নেই,
শুধুমাত্র পরপর গল্পের মতো করে মনে রাখার জন্য সালগুলোকে জাস্ট আমি বলছি, অত মনে রাখার ব্যাপার নেই এগুলো। তো ঘটনাগুলো মনে রাখো। তাহলে দেখো বিন্দুসারের পর কে সম্রাট হলেন? কে সম্রাট হলেন? অশোক। এবার দেখো অশোক যখন সম্রাট হয়েছিলেন তখন রাজধানী ছিল পাটলিপুত্রই, মৌর্যদের রাজধানী পাটলিপুত্রই ছিল। এবং তার সময় একটা বড় অঞ্চল কিন্তু তাদের দখলে ছিল, অনেকটা বড় অঞ্চল ছিল। কিন্তু তিনি সেই সীমানাটাকে আরো বড় করেছিলেন, আরো বিভিন্ন যুদ্ধ করে তিনি তার সীমানাটাকে প্রায় পুরো ভারত জুড়ে করেছিলেন, বিশাল একটা সাম্রাজ্য তিনি তৈরি করেছিলেন। এইবার তিনি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ করেছিলেন এবং সেটা দীর্ঘদিন ধরে করেছিলেন। যুদ্ধটার নাম কারো জানা? হ্যাঁ, কলিঙ্গ যুদ্ধ। তো দেখো কথা নয়, দেখো তো তার জীবনের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল কলিঙ্গ যুদ্ধ, যেটা হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে, কলিঙ্গ যুদ্ধ। তো কি হয় দেখো, এই যে এই অঞ্চলটা হচ্ছে কলিঙ্গ, ঠিক আছে? এই যে এই অঞ্চলটা যেটা প্রায় মগধের কাছাকাছি, দেখো এটা মগধের কাছেই দেখো কলিঙ্গ রাজ্য, এটা বিশাল বড় একটা রাজ্য, ঠিক আছে? এবং কলিঙ্গ একটা বিশাল শক্তিশালী রাজ্য ছিল সেই সময়। তো সাম্রাজ্য, এটা একটা সাম্রাজ্য ছিল, এটা একটা বিশাল বড় অঞ্চল। আবার মৌর্য একটা বিশাল বড় সাম্রাজ্য ছিল। এইবার অশোক দেখে যে কলিঙ্গটাকে যদি জয় করা যায় তাহলে এটা হচ্ছে পুরো দক্ষিণ ভারতটা, দেখো এটা ভারতের দক্ষিণ অংশটা, নিচের দিকের অংশটা, তাহলে পুরো দক্ষিণ ভারতটা তাদের দখলে চলে আসবে। উত্তর ভারতটা তাদের দখলে এমনিই ছিল, তাহলে পুরো দক্ষিণ ভারতটাও তাদের ক্ষমতার মধ্যে চলে আসবে। তো সেই কারণে তিনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন এবং 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি এই যুদ্ধটা করেছিলেন। তো এই যুদ্ধে প্রচুর তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে তিনি এই যুদ্ধটা করেছিলেন এবং দীর্ঘদিন ধরে যুদ্ধটা চলে। আর একটা ভয়ানক যুদ্ধ হয়েছিল, মানে লক্ষ লক্ষ যোদ্ধা এই যুদ্ধে মারা যায়, প্রচুর মানুষ আহত হয়, মানে মারা যায়নি কিন্তু আহত হয়েছে, কারোর হয়তো হাত কেটে গেছে, পা কেটে গেছে, এরকম হয়েছে। তো সেই যুদ্ধের ফলে এত লোক মারা যায়, এত মানুষ অসহায় হয়ে পড়ে, কারোর মানে পুরো পরিবারের একদম ধ্বংস হয়ে যায়, এরকম একটা প্রচুর খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়। তো যুদ্ধের শেষে অশোকের খুব দুঃখ হয় যে এই যুদ্ধ করে জিতে যা না লাভ হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। তো তার প্রচুর মানে অনুশোচনা হয় যে এটা করাটা তো ঠিক হয়নি। জিতেছিলেন তিনি, কিন্তু তার যুদ্ধের পরে প্রচুর দুঃখ হয় এবং তিনি তারপর থেকে জীবনে আর কখনোই যুদ্ধ করেননি। তার প্রথম এবং শেষ যুদ্ধ হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, পরবর্তীকালে তিনি আর কোনো যুদ্ধই করেননি। এবং তিনি অশোক কি করেছিলেন? অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি যুদ্ধ এই সমস্ত ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং প্রজাদের উন্নতির জন্য তিনি কাজ করতেন, শান্তির জন্য তিনি প্রজাদের উন্নতির জন্য ভালো কাজ করতেন। এবং তিনি একটা বিশেষ একটা মানে চিন্তা ভাবনা চালু করেছিলেন যেটাকে বলা হয় অশোকের ধম্ম। অশোকের ধম্ম, তো কি দেখো অশোকের ধম্ম? আচ্ছা, তো এই যুদ্ধ করার পর তার এতটাই দুঃখ হয়েছিল এবং পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং তিনি ধর্ম বলে একটা চিন্তা ভাবনা তিনি চালু করলেন। কি? এটা কোনো ধর্ম নয়, ধর্ম মানে কোনো ধর্ম নয়, এটা ওই বৌদ্ধ ধর্ম থেকেই বিভিন্ন বিষয়বস্তু, বিভিন্ন ভালো কথা নিয়ে তিনি একটা নতুন মতাদর্শ চালু করলেন, চিন্তা ভাবনা চালু করলেন, যেখানে কিছু ভালো কথা ছিল যেগুলো প্রজাদেরকে বা তাদের সাম্রাজ্যের লোকেদেরকে মেনে চলতে হতো সবারই জন্য। কি ছিল দেখো, প্রথম হচ্ছে অহিংসা, হিংসা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে সত্য কথা বলা, অন্যের প্রতি করুণা, দান, এরপর হচ্ছে এগুলো ছিল। এর সঙ্গে গুরুজনদের শ্রদ্ধা করা, খারাপ কথা না বলা, এই সমস্ত বিষয়গুলো এই ধর্মের মধ্যে ছিল, বোঝা গেল? এবং তিনি এইগুলো বিভিন্ন তার সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এগুলো লিখে রেখেছিলেন। এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অশোক স্তম্ভ, এটা আমাদের এখন ভারতের জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ, যেটাও কিন্তু অশোকই তৈরি করেছিলেন। এটা এখন রাখা হয়েছে সারনাথ বলে একটা জায়গা, এটা রাখা হয়েছে, অশোক স্তম্ভ রাখা হয়েছে
আচ্ছা, হুম, তো দেখো এই কথাগুলো তিনি ধর্মের মাধ্যমে বলেছিলেন। তাহলে ধর্ম কি কোনো ধর্ম? না, ধর্ম মানে হচ্ছে কিছু ভালো কথা যেগুলো প্রজাদেরকে মেনে চলার জন্য তিনি বলেছিলেন। তার মধ্যে অহিংসা, মানে হিংসা করা যাবে না, কোনো প্রাণী হত্যা না করা। 3 নম্বর হচ্ছে সত্য কথা বলা। 4 নম্বর গুরুজনদেরকে শ্রদ্ধা করা। এই সমস্ত দয়া, এই সমস্ত বিষয়গুলোকে তিনি বলেছিলেন তার ধর্মের মাধ্যমে, এবং সেগুলো বিশেষ কারোর জন্য নয়, সেগুলো সবারই জন্য, প্রত্যেকটা প্রজাদের, প্রত্যেকটা মানুষের মেনে চলার জন্য তিনি বলেছিলেন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে অশোকের সাম্রাজ্য বা অশোকের কথা। আচ্ছা, তো এই ক্লাসে এই পর্যন্তই থাকছে, ঠিক আছে।